কাণ্ড পাপ। এ জগৎ এক মহা হত্যাশালা। রক্তের অক্ষর অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল। বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সমুদ্র জলে, নির্মল আকাশে। হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে। চলছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে। ঊর্ধ্বশ্বাসে, প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে মৃগসম। মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। এসব পত্রিকা কি? ভাবলাম বেলা বাজাবো, ডুকডুকিতে ঝড় তুলবো, আর নরম সোনালি মুছে তা মেরে বাংলার ঢাকে ঘা মেরে বেড়ার ধারণ করবো। কিন্তু একে হলো বাস্তবতার দোহাই দিয়ে বেলার স্থলে নেমে এলো বেলাল্লাপনা। ডুকডুকির বদলে ঝড় উঠলো নিরীহ অবলার গৃহকুণে, আর নরম সোনালি মুছের জায়গায় নেমে এলো কুচকুচে কালো পট্টি। আর বাংলার ঢাক সেটা মৌলবাদী প্রতিহিংসার ছবলে হলো শতচ্ছিন্ন। তারপর এসবের সমাপতনে বেয়ারা হলো বটে সোনার বাংলার গুণধর আওলাদরা, তবে ছন্দের ঝংকারে নয়, আদিম অসভ্যতার বর্বর পাশবিকতায়। আকাশে বাতাসে আন্দোলিত সুরে স্থলাভিষিক্ত হলো নির্যাতিত অপমানিতের ভয়ার্থ চিৎকার। আর সভ্যতার আজীব গরিব নমুনা। মুখে কলু পেটে, চোখে -250 পাওয়ারের চশমা এঁকে শুধু উল্কার বেগে ধেয়ে বেড়াচ্ছে অভয়ারণ্য সাপত সংকুল আকাশ পথে। কোথাও কিছু ঘটেনি, সব কিছু অতি রঞ্জিত, অতি কথিত গোছের প্রমাণে কোমর বেঁধে বিবেক আর মানবিকতাকে তপ্ত শিশায় ঢালাই করে খেচর ঘরোয়া মন্ত্রী চেপে বসলেন উড়ান খোটালায়। কিন্তু শকুনের দৃষ্টিতে ঢাকা পড়ে যাচ্ছে অসভ্যতার আগুনের ঘন কালো ধোঁয়ার মেঘে। গুরু গুরু গর্জনে, উড়ান খুটানার তর্জনে কর্ণকুহুরে প্রবেশ পথে মুখ থুবড়ে পড়ছে নির্যাতিত সভ্যতার গগন বিকারী চিৎকার। রাজশাহীর বুজরকোলা গোদাগাড়ি, সিরাজগঞ্জের উল্লাপাড়া, কিশোরগঞ্জের বাজিতপুর, নাটোরের লালপুর, শেরপুরের 12 মাসে বাজার, দৌলতপুরের তারাবুনিয়া, বগুড়ার সোনাতলা, ফতুল্লার কুতুবাইল, বরিশালের সরবকাঠি, পাতিহার, কাউনিয়া, হারদা বাজার, রাজাখালী, গুয়ারেখা, গৈলাবাজার, কালিয়াকৈরের মেথুর দোকান, মেহেরপুরের বামুনপাড়া, কোটালীপাড়া, আগুনঝাড়া, ফরিদপুরের আজিমনগর, সন্দ্বীপের বাউরিয়া, মুসাফুর, চরমোনাইয়ের রাজার চর, ভোলার দৌলত খান, আর চরফেশনে জরাগ্রস্ত উন্মত্ততার নিদারুণ অপখেলায় কেঁপে উঠল ধরণী। অঝোর অপমানিতের রোলে ভাসালো গৃহিণী। তুমি একবার দেশে আসো, দুদিন গ্রামে থাকিয়া যাও, নইলে আমাদের দুঃখের কথা বুঝতে পারবে না। গ্রামের দুর্গাপূজার মণ্ডপটি নির্বাচনের দিনের আগেই ভাঙিয়া ফেলা হইয়াছিল। প্রতিমাটি ভাঙা হইয়াছিল নির্বাচনের পরে। আমরা ভয়ে ভোট দিতে যাই না। গণেশবাবুর 14 বছরের মেয়েটিকে বাড়ি হইতে তুলিয়া দেওয়া হইয়াছিল। 7 দিন পর যখন তাহাকে ফেরত দেওয়া হইয়াছে, তখন তাহাকে মরা লাশের সঙ্গে তুলনা করা যাবে। নির্বাচনের পর নতুন ধমক আসিল, আমাদিগকে পূজা করিতে হইল। শুধু পূজা করিলে চলিবে না, আনন্দ ফুর্তি করিয়া ঢাক ডোল বাজাইয়া পূজা সারিতে হইবে। এর জন্য 500 টাকার মতন দেওয়া হইয়াছে। এতে হাসিব না কাঁদিব? আমার 2 মেয়ে সমর্থ, তাহাদিগকে এক মুসলমান বন্ধুর বাড়িতে রাখিয়াছে। তোমার কাছে যখন এই চিঠি লিখিতেছি, তখনও ছাত্রদল ও জামায়াতের যুবকেরা বোমা ফাটাইতে ফাটাইতে আসিয়া বলিয়া গেল, আমরা যদি আনন্দ ফুর্তি করিয়া পূজা না সারি, তাহা হইলে বোমা আমাদের মাথায় ফাটাইবে। আরো বলিয়া গেল, শহর হইতে ক্যামেরাম্যান আসিবে পূজার ছবি তুলিতে। আমরা যেন তাহাদের সামনে হাসি খুশি মুখে ঢোল বাজাইয়া আনন্দ ফুর্তি করিয়া গান করি এবং পূজা সারি। আর এই সমস্ত কিছু প্রত্যক্ষ করেও বিনা আফসোসে কুটিল হাসি হাসে ওই নির্লজ্জ বেহায়া উদাসীন
শত নির্যাতনেও লতিফ আলী সাইদ আলীর জঘন্য দমভক্তি, এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েই থাকে। কলঙ্কিত করলো সভ্যতাকে, মানবিকতাকে। আর মনে তালা দিয়ে, মুখ বুঝে, চোখে ঠুলি পড়ে গণরায় অনুসন্ধানে এবং তা প্রমাণে ব্যস্ত গণতন্ত্রীরা গেয়েই চলেছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাতাসে কয়েকদিন ধরেই এক অলৌকিক এবং গভীর গোপন কারণে বাংলাদেশের নগরে, বন্দরে, গ্রামে, গঞ্জে, হাটে, বাজারে আনন্দ ঝড়ঝড় ঝর্ণাধারার মতো ঝরছে। এ ঝরা খালি চোখে এবং অন্ধ চোখেও ধরা পড়ছে। তেল চুইলে যেমন টের পাওয়া যায়, বাঁশ ফাটলে যেমন শব্দ শোনা যায় এবং কলা পাকলে যেমন দেখা যায়, তেমনি ঝরঝর ধারা শোনা ও দেখা যাচ্ছে। বাংলা বড় সুখে আছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি তো বড়ই আনন্দ, গোদের বিস্ফোরণ আনন্দ। আরে এ আর এমন নতুন কি? বিজিত দলকে বীর দর্পে যদি আক্রমণই করা না হলো, তাহলে বাংলাদেশি কি আর বীর হতে পারে? বঙ্গবন্ধুর ছবিকে পায়ে না মারালে, ওই কুকুরের গলায় না ঝুললে কি আর বাঙাল কৃতজ্ঞ হতে পারে? আরে সংখ্যালঘুর উপর হামলা না করলে সংখ্যা গুরু হবার দাপটটা কোথায়? একটা বাহাদুরি থাকতে হবে না? এই প্রতিমা পূজা যদি হবে দেশে, তাহলে জাতীয়তাবাদী ইসলাম কায়েম করি কি করে? অন্য কোনো পরিচয় না থাকলে মানুষ তার জন্মগত জাত পরিচয় অহংকার করে। জ্ঞানীরা তৃপ্ত হয় অর্জিত পরিচয়, সন্ত্রাসীরা তৃপ্ত হয় লুণ্ঠিত ধন সম্পদ আর ইজ্জতে। কিন্তু যে মানুষ তার মান এবং হুঁশ দুই হারিয়ে কায়াহীন গোত্রহীন হয়ে পড়ে, তখন তার কি পরিচয়? হ্যাঁ, তেমনি এক কায়াহীন গোত্রহীন উপপতি, সভাপতি, রাষ্ট্রপতিকে, বিচার বুদ্ধি বিবেকহীন বিচারপতিকে প্রত্যক্ষ করলো এই জাতি সে রাতে কি নির্ভীক চিত্তে আর নির্দ্বিধায় বাজিয়ে গেল বিজয়ের ভাঙা রেকর্ড। 2001 অক্টোবর নির্বাচন শুধু একটি দল হতে অন্য দলের কাছে ক্ষমতার হস্তান্তর ঘটেনি। এই নির্বাচন নতুন সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে ব্যাপক পরিবর্তনের ম্যান্ডেট দিয়ে গণরায়ে নির্বাচিত রাজাকার আউদদরদের দাক্ষিণ্য পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। সংবিধানের মূল 4 স্তম্ভের 2 স্তম্ভ তো অনেক আগেই গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন গণরায়ের খেলায় ওই পার্টি শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। উপপতি সভাপতি সেদিন খুব চমৎকার কাব্যিক ঢঙে বয়ান করলেন, শুরু হোক অন্ধকার থেকে আলোর পথে, স্থবিরতা থেকে দ্রুত উন্নয়নের পথে, হিংসা ও সন্ত্রাস থেকে শান্তি ও সমৃদ্ধির পথে জাতির অগ্রযাত্রা। পরিশেষে অন্ধকার যুগের সেই রাষ্ট্রপতি বাংলাদেশ জিন্দাবাদ পয়জির উন্মোচন করলেন তার নিরপেক্ষতার ভয়াল রূপ, মুর্দাবাদিতার স্বরূপ। আনন্দধারার এই পরিক্রমায় মহা আনন্দে আকাশ পানে ছুটলেন থুতু, আর তারই ধারায় সিদ্ধ করলেন নিজের কায়াহীন ছায়াকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দেশকে মধ্যযুগীয় বর্বরতায় ঠেলে দিয়ে ইতিহাসের ডাস্টবিনে নীরবে প্রস্থান করলেন লতিফ আলী, সাইদ আলী, হাবাবুদ্দিন গম। 1 অক্টোবরের নীরব বিপ্লবের প্রকৃত তাৎপর্য এই দেশে মাত্র 2.5 মাসে সেই বর্বর মধ্যযুগের প্রত্যাবর্তন ঘটিয়ে আরে আসুন আসুন, কামিন কামিন, খোশামদেদ খোশামদেদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি কি জব্বর একখান ভাষণই না দিলেন? ওই বিচারপতি হওয়ার আগে আপনি নিশ্চয়ই ওই সার্কাসে ছিলেন। আরে না হলে এমন দারুণ সামার সোলটা রক্ত করলেন কি করে ভাই? আমরা তো সে কথাই বলছিলাম। এই কিছুক্ষণ আগে ওই পাশের বাড়ির টিভিতে আপনার ভাষণ শুনতে শুনতে আমরা সে ব্যাপারে আলাপ করছিলাম না? আপনি আপনার ওই ফোকলা হাতে কেমন চিবিয়ে চিবিয়ে ওই বাংলাদেশ জিন্দাবাদ শব্দটা উচ্চারণ করলেন। ওই গোপালগঞ্জের কথা শোনো। হ্যাঁ, আরে
2001-এ তুমি যে খেলটা দেখাইলা সেটা 71-এ মরতে আজমিরা খাটো পড়ে গেছে তোমার কাছে। ওই দেখো 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 ওরা কেমন লাইন ধরে দাঁড়িয়ে আছে তোমার পা ধোয়া পানি নেওয়ার জন্য। দেখুন, দুষ্টের দমন আর শিষ্যের পালনে যে গুরু দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল তা পালন করতে গিয়ে আঞ্চলিকতা ঠুনকো সেন্টিমেন্ট দিয়ে তার ইউনিভার্সাল রূপ তো আমি খর্ব করতে পারি না। তাই তো দায়িত্ব গ্রহণের অনেক আগের থেকে হোমওয়ার্ক করে সাজিয়ে নিয়েছিলাম এই নির্বাচন পরিচালনার ছক। আর দেখলেন না, ওই শপথনামায় সই করার আগে ব্যাক পকেট, সাইড পকেট, হিপ পকেট, চোরা পকেট থেকে হুটহাট লিস্টটা বের করে কি সুন্দর সই মেরে দিলাম ওই বদলি নামায়। তুমি আস্ত একটা পাগল। আমি? আরে এমন ভুলটা কেউ করে? অতি উৎসাহের ঠেলায় তুমি শেষ পর্যন্ত সইটা করতে ভুলে গেল। আর সেদিন তো শাটার সাহেবকে দেয়া এক ভোজসভায় তুমি এক সাংবাদিককে বলেই ফেললা ওরা আমাকে 60 জনের তালিকা দিয়েছে, আমি মাত্র 30 জনকে বদলি করেছি। আরে ভাই, আরে কি করবো বলেন? কেন কেন? আরে এই সময়টার জন্য তো আমি অনেক দিন থেকে ওত পেতে বসেছিলাম। হ্যাঁ, একবার তো ভেবেছিলাম এই শপথ নেওয়ার আগেই না কেন সব বদলি ছাটাই শুরু করে দিই। হ্যাঁ, আর সেই জন্য তো অতি উৎসাহে ওই মৃত তারকাকে পর্যন্ত হালিশহর থানায় বদলি করে দিলে। এই পছন্দ অপছন্দের তালিকা তো অনেক আগের থেকেই তৈরি হয়েছিল। হ্যাঁ। আমি দায়িত্বটা হাতে নিতে না নিতে ওরা তা ধরিয়ে দিল আমাকে। আর তাছাড়া ওই বেটা দারোগা যে এর আগেই জান্নাতবাসী হয়ে গেছে তা আমি কি করে জানবো? না 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 না, তোমার জানার দরকার কি? দরকার কি? তুমি তো নিরপেক্ষ। কি বললেন? নিরপেক্ষ? আপনি নিজে যেভাবে নিজের ভাবমূর্তি ধ্বংস করেছেন তাতে অন্তত এটা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীতে নিরপেক্ষ বলতে কেউ নেই, কিছু নেই। আর আমাদের এই 3 তেলের সম্মিলিত মাদারির খেলায় জাতিকে তো বুঝিয়ে দিলাম নিরপেক্ষতা একটা আবেগময় শব্দ ছাড়া কিছুই নয়। এই কে যেন বলেছিল না, শুধুমাত্র ওই শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। হ্যাঁ, কে যেন বলেছিল? ওই উনি ও লতি, বলেন। শোনা শোনা শোনা, এক সাংবাদিক কি যেন না এক সাংবাদিক আমাকে বলে কিনা নির্বাচনে অত টাকা খরচ না করে তত্ত্বাবধায়ক সরকার জোটকে ক্ষমতাটা দিয়ে দিলে হয়, তাহলে হাজামির মতো স্বরাষ্ট্রমন্ত্রী পেতে পারে এদেশের মুক্তিযোদ্ধারা। বলেন কি? ভেরি ইন্টারেস্টিং। আপনি কি বললেন? আমি বললাম হ্যাঁ, সে তো ভালোই হয়। হাজামি স্বরাষ্ট্রমন্ত্রী হলে অন্যান্য মন্ত্রীর চেয়েও অনেক ভালো মন্ত্রী হবে। বলেন কি? মুখের উপর বলে দেন? হ্যাঁ, সরাসরি একেবারে বললাম। তবে হ্যাঁ, আপনি যদি সেদিন চুপচাপ না থাকতে তাহলে আমাদের পক্ষে কিন্তু এই কম্মুটি করা তো সহজ হতো না। আপনি আশা করি ওই নীরব অবদানের যোগ্য পুরস্কার এতদিনে পেয়ে গেছে। অবশ্যই অবশ্যই। এখন ভাবছি এই সুযোগটা আগে নিলাম না কেন? আরে ভাই, সেদিন কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলেন আপনি। কেন কেন? ওই আজমের সঙ্গে দেখা করলেন না, ওকে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্টটা পর্যন্ত দিলেন না। আরে আমি তো একবার ভেবেছিলাম এই বুড়োটা বোধহয় অঙ্কুরে এই সব কিছু বিনষ্ট করে দেবে। আরে না না না, দেশের মানুষ আমাকে যত বোকা ভাবে আমি আসলে তা নই। তাহলে ভুলছে না 8-8খানা ফ্ল্যাটের মালিক কি এমনি হয়েছি? আমার গোপটা একটু সমস্যা। ভেবেছিলাম প্রথম তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ইতিহাসে একটা জায়গা করে নেবে। আচ্ছা, কিন্তু তুমি এসে সে কনসেপ্টটাকে এমন পলিউটেড করে তুললে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম এই পথে শ্রেষ্ঠত্ব আশা করা আহাম্মকি ছাড়া আর কিছু নয়। তাই সাথে সাথে ইতিহাসের পাতা থেকে ওই মীর জাফর বেটাকে ল্যাং মেরে ফেলে দিয়ে ওই আসনটা আমি দখল করে নিলাম, যাতে আমার সন্তানেরা আমাকে অন্তত 100 বছর ধরে মনে রাখে। আসলে ভাবলে আশ্চর্য লাগে জানেন, এই চট্টগ্রামের পটিয়ার মুন্সেফ থেকে ঢাকার জজ, তারপর ব্যারিস্টার সিস্তিয়ার আর ডক্টর ঝামেলা হোসেনের মন্ত্র শিষ্য হয়ে প্রধান বিচারপতি, আর সেই সূত্র ধরে নির্দলীয় সরকার প্রধান, তারপর এই যে দুষ্ট লোকদের বানানো। আরে ভাই, আপনি তো একটা মহামধ্যে স্কিপ করে যাচ্ছে। কোনটা? আপনি নিজেই বলুন না শর্তের কথা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 91 নির্দলীয় নিরপেক্ষ সরকার হয়েছিলাম একটা শর্তের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, দায়িত্ব পালন শেষে আমি আবার পূর্বের পেশায় ফিরে যেতে চাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে
মনে পড়েছে ওই তার জন্য তো সংবিধানে সংশোধনী আনতে হয়েছিল, তার বিধান না থাকায়। আপনি পারেনও বটে। হ্যাঁ, যা বলছিলাম তারপর ওই দুষ্ট লোকদের বানানো নিরপেক্ষ রাষ্ট্রপতি হয়ে শেষ পর্যন্ত ওস্তাদ মির্জাপুরের গদিটা উল্টিয়ে শতবর্ষের ইতিহাসে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিলেন। ভাগ্যিস ওই সৈন্যবাহিনীর দায়িত্বটা আমার হাতে ছিল। আরে ওখানে তো আসল চা। অবশ্য সেজন্য আমি সেনাপতির কাছে আজীবন ঋণী থাকবো। সেম টু মি, সেম টু মি, সেম টু মি, সেম টু মি। একটা কথা আছে, যা ঘন তার নয়, এ নেবই মারে দৌড়। কেন জানি না, গেল কদিন ধরে কথাটা বারবার মনে পড়ছে আমার। মনে পড়ছে রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির প্রসঙ্গে এই জাতিটার ভাগ্যের কথা ভেবে। দেখলাম জাতিটা সত্যি হতভাগা। নিজের ধন নিজেই ধরে রাখতে জানে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছিল সে, যাকে বলে একেবারে টুথ এন্ড নেল। আর পাকিস্তান তো এসেছিল তারই ভোটের জন্য। কিন্তু সেই ফলটা ভোগ করলো কারা? স্বৈরাচারী আইয়ুব খান আর ইয়াহিয়া খানের দল। আবার বলবো বাঙালি, বাংলার মাটি দুর্জয় ঘাটে, বুঝিনি দুর্বৃত্ত। আবার স্বাধীনতা এলো, হতভাগ্য জাতি আবার হারলো তা। আবার সে দেখলো যার ধন তার নয়, নেবই মারে দই। ৭৫ সাল থেকে আবার শুরু হলো তার ঢং। রাষ্ট্রের সার্বভৌম অধিকার নিয়ে কারাগার। আবার প্রতিষ্ঠিত হলো স্বৈরাচার। এবার বাংলাদেশি স্বৈরাচার পাকি সাগরে। অতএব ফের লড়াই, জীবন বলিদান। সেলিম, দেলোয়ার, নূর হোসেন, ডাক্তার মিরম, তাজুল ইসলাম, রফিক বসনিয়া, দীপালি সাহা, স্বপন বসু, মাইজুদ্দিন সহ আর অনেকে। হয়তো এই জন্য যে এই জাতিটা লড়াকু সত্য, যে কোনো সার্থক বিপ্লবী জাতির মতো বিপ্লবী, কিন্তু বিপ্লবীর ফসল ধরে রাখার মতো সচেতন নয় তারা। এই ব্যাপারে তারা বড়ই উদাসীন। বাঙালি গণতন্ত্রকে নিয়ে যাবৎ বিভিন্ন বাহানায় ফুসলানো হয়েছে। স্বাধীন জাতিকে এতটা অসচেতন হলে চলে না। আপন অধিকারের অতন্ত্র প্রহরী হতে হয়। ভুলটা করেছিলেন জাতির পিতা নিজে, বড় ভুল। সংবিধান সংশোধন করে সংসদীয় গণতন্ত্রকে রাষ্ট্রপতীয় গণতন্ত্র বানিয়ে যা নায়কত্বের বাপ খুলে দেয় এবং স্বৈরাচারদের প্রলুব্ধ করে ডুগডুগি হাতে জাতিটাকে বানর নাচন নাচাতে। দেখলেন তো, 21 বছর রাজপথে থেকেও ক্ষমতায় গিয়ে টিকে থাকতে পারলো না স্বাধীনতা পক্ষের বলে কথিত সেই দলটি। পারলেন না, ক্ষমতার মধ্যে মত্ত মাতঙ্গিনী রূপ ধারণ করেছিলেন বলে। তাই তো স্বাধীনতা উত্তরকালে যে কোনো সরকারের চাইতেও সফলভাবে রাষ্ট্র পরিচালনা করার পরও ব্যর্থতার জগদ্দল পাথরে ভারে পরাজয়ের কালিমা লেপে নিতে হলো মুখে। নিজের দলের অন্তর্দ্বন্দ্বে এবং ক্ষমতার মতে মত্ত জাতদের নেতারা মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে পাশেই ঘেঁষতে দেননি। অথচ তাদের এই সংগ্রামে আত্মত্যাগে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন তারা। দলের ত্যাগী নেতা কর্মীদেরকে কোন ঠাসা করে দিয়ে ওই স্থাপক আর মৌ সাহেবেরা সিংহাসনের চারপাশে ঘুরঘুর করেছে আর দিন রাত কানের কাছে মন্ত্র জমেছে সবকুছ ঠিক হ্যাঁ। দলীয়করণের আত্মীয়করণের দোষে দুষ্ট হয়েছে। কিন্তু প্রশাসনের সর্বত্র অদৃশ্য অথচ অত্যন্ত শক্তিশালী স্বাধীনতা বিরুদ্ধাচারীদের নিয়ন্ত্রণ ওদের চোখেই পড়েনি। এতই অদূরদর্শী। সন্ত্রাস পালন ও সন্ত্রাসী লালনের কালিমা কিভাবে গোছাবে সে দলটি? কি এমন ক্ষতি হতো, কি এমন ক্ষতি হতো সেই সব সন্ত্রাসীদের ধরে ধরে জেলে পড়লে? আরে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনকে তো পথে হত্যা করলেন। এমনকি পার্টির জনক জাতির পিতার হত্যার বিচারটিও করে যেতে পারলেন না 5 বছরে। আখের গোছাতে এতই ব্যস্ত ছিলেন তা। আজ খুনিরা আবার একত্র হয়েছে। আঙ্গুল খুলে যুদ্ধাপরাধী নয়, রাষ্ট্রীয়ভাবে যোদ্ধাদের বিচারে বলতে আসতা সেদিন দূরে নয়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আজ দীর্ঘভাবে এক হয়েছে। কিন্তু পক্ষ শক্তি কারো অহংকার কারো সুখ বুঝে এই জাতিকে ঠেলে দিল কোনো করে হারানিতে। সিআইএর সাথে বেমানি করে মির্জাফর আমাদের 200 বছর ওই নিজের গোলামি খাটিয়েছে। পাকিস্তানিরা প্রতারণা করে 24 বছর আমাদের শোষণ করেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে বেইমানি করে আমাদেরকে 21 বছর নিপীড়ন নির্যাতন করা হয়েছে। আর ক্ষমতার অধীনে ভ্রান্ত দিক নির্দেশনায় এটা আপনি আর কত বছর কিছুতে হবে অনাগত কাল বলে জনতা লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে নেতাদের হস্তকারিতা, অদূরদর্শিতা এবং ক্ষমতার অপব্যবহারে সেই গণতন্ত্র হয় ভুলন্তিত। রাজনীতির সুস্থ দেহে বিষাক্ত ক্ষতের সৃষ্টি হতে থাকে। হ্যাঁ, ক্ষতির সৃষ্টি হবে ক্ষত। পথিয়ে পথিয়ে গলে পড়বে পতাকার অঙ্কে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। আর সেই বিষাক্ত বাতাসে বিশ্বাস নিতে নিতে এই বাঙালি নাকি মঞ্চে গান ধরবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। জিন্না
আর নেহেরু খুব সংকীর্ণ মনার প্রতিক্রিয়াশীল ছিলেন বলেই ওই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটাকে দুভাগে ভাগ করেছিলেন। হ্যাঁ, কিন্তু আমরা সংকীর্ণ মনা নই, না তাই দ্বিজাতি তত্ত্ব নয় বরং বহুজাতি তত্ত্বে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। তাই দেশটাকে বহু ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার মতো বহু জাতি তত্ত্ব প্রচার করে আমরাও ইতিহাস বরেণ্য ব্যক্তিত্ব হয়ে উঠতে পারি। দেখুন, আমি কিন্তু প্রথমেই বলেছি আমরা সংকীর্ণ মোনা নই। এই ব্যক্তিত্ব হয়ে ওঠার মতো হীন লোভ থাকা আমাদের চলবে না। তা তো নিশ্চয়ই আত্মসম্বরণের এই অভাবকে ক্ষুদ্র দৈন্য ভেবে ক্ষমা করবে। আচ্ছা ঠিক আছে এখন আসল আলোচনা আসা যাক। হ্যাঁ, বাংলাদেশকে আপাতত এই চার জাতির অবস্থান হিসেবে চার ভাগে ভাগ করা যেতে পারে এবং অবশ্যই তা ওই জাতিগুলোর লোক সংখ্যার আনুপাতিক হারে হতে হবে। তা তো অবশ্যই। তো যেহেতু এখানে ওই মুসলমানদের সংখ্যাই বেশি, তাই রাজধানী ঢাকাটাই ওদের প্রাপ্য। তবে এর একটা ঐতিহাসিক কারণ রয়েছে। যেহেতু মোগল বাদশাহ জাহাঙ্গীর মুসলমান বাদশাহ জাহাঙ্গীর এই ঢাকাতেই তার পদধূলি রেখেছিলেন। মাশাআল্লাহ, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র ঢাকাতে ওরা কুলিয়ে উঠবে না। তাই ঢাকার এই আশপাশের এলাকাগুলো ওদেরকে বরাদ্দ করার প্রস্তাব করছে। উপস্থিত বিজ্ঞজন, আমি মুসলমানদের জন্য ঢাকা আর খুলনাকে বরাদ্দ রাখার প্রস্তাব পেশ করি। শুধু ঢাকার খুলনা হলে চলবে না, ঢাকার খুলনার পাশাপাশি এই সিলেটটাও মুসলমানদের জন্য বরাদ্দ করা উচিত বলে আমি মনে করছি। হ্যাঁ, এই শুধুমাত্র লোক সংখ্যাগত কারণে নয়, এর ঐতিহাসিক কারণও সিলেটটা মুসলমানদের হকে পড়ে। আমিও একমত। ভাবতে পারেন, গৌর গোবিন্দের মতো এমন প্রতাপশালী রাজার বিরুদ্ধে যুদ্ধ করে হযরত শাহজালাল এই সিলেটে ইসলামের পতাকা উড়িয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এই সিলেটটা যদি মুসলমানদেরকে দেয়া না হয় তাহলে তার প্রতি কিন্তু অসম্মান করা হয়ে যাবে। হ্যাঁ, খাঁটি কথা বলেছেন। তাহলে আমরা সবাই একমত, কি বলেন? কিন্তু ওই নারায়ণগঞ্জটাকে নিয়ে কি করবেন? কেন? একটা হিন্দু নাম থাকবে, মুসলমানরা। আরে এটা একটা সমস্যা হলো নাকি? ওই নারায়ণগঞ্জের নাম পাল্টে করে দেব খোদাগঞ্জ। আরে নারায়ণ মানে তো খোদা। ওই নাম নিয়ে কোনো সমস্যায় হবে না। আরে মনে নেই নজরুলের কবিতায় মহাশ্মশানের জায়গায় আমরা কি সুন্দর গোরস্থান লাগিয়ে দিলাম? তেমনি ওই করঙ্গিয়ার হাট খোদার হাট, দেব পাহাড় নোট পাহাড় আর ব্রাহ্মণবাড়িয়া হবে মৌলবী বাড়িয়া। আরো যত একরা গঞ্জ আছে সবগুলোকে সোজা করে দেয়া হবে। আচ্ছা, তাহলে হিন্দুদের জন্য কোন বিভাগ? আমার মনে হয় আমাদের জন্য উত্তরবঙ্গটা বরাদ্দ রাখলে ভালো হয়, যাতে করে সুযোগ পেলে টুক করে ওই বঙ্গে গিয়ে একটা হাওয়া খেয়ে আসা যেতে পারে। তবে এই শুধু বরিশালটাও কিন্তু আমাদের চাই। হ্যাঁ, এখানে আমাদের বাপদাদার বাস্তু ভিটা আর ধর্মীয় নিদর্শন রয়েছে। না ভাইয়া, তা কি করে হয়? কেন ভাইয়া? পুরো বরিশালটাই যদি আপনারা নিয়ে নেন তাহলে আমরা খ্রিস্টানরা যাবো কোথায়? হ্যাঁ, ওখানে তো আমাদেরও বাপদাদার ভিটা রয়েছে। বসে এতক্ষণ এই মতলব মারছিলেন। প্লিজ আপনারা কেউ ঝগড়া করবেন না। আমরা শান্তিপূর্ণ বিভাজনে বিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তত অর্ধেকটা আমাদের দেন। দেখুন জনসংখ্যার আনুপাতিক হারে এর চেয়ে কম কিন্তু আমরা কিছুতেই পেতে পারি না। আসলে ওই হিন্দুদের জন্য এটুকুন এলাকা বরাদ্দ না করলে নয়। কি ভাই, রাজি তো? কি আর করা, ঠিক আছে অর্ধেকটাই দিয়ে দেন। তবে মাপটা কিন্তু ঠিক হওয়া চাই। এক চুল এদিক ওদিক হলে আমরা কিন্তু সোজা অনশনে চলে যাবো। কি বলছেন? মাপ ঠিক হবে না মানে? আলবাত হবে। দরকার হলে মাপ ঠিক করার জন্য ওই বিদেশ থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়ে আসবো। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, আপনার ফিতাটা দিয়ে ওই মাপটা একটু ঠিক করে দিবেন তো। আচ্ছা, এই তাহলে এই বৌদ্ধদের জন্য কোন বিভাগ? আমাদের জন্য এই চট্টগ্রামটাই চাই। পুরোটা। কেন? কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠ লোক এই চট্টগ্রামেই বাস করে। তাছাড়া ধরুন গিয়ে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ওই পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে গিয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে আসতে পারবো। তাহলে সকালে হাততালি দেন। আজকের এই সভার মাধ্যমে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছতে পারলাম। কিন্তু একটা ভুল হয়ে গেল। কি ভুল? ওই উপজাতীয়দের জন্য তো কিছুই বরাদ্দ হলো না। উপজাতি?
উপজাতিদের জন্য আবার বরাদ্দ কি? কেন কেন? উপজাতি মানে হলো উপগ্রহ। ওরা আমাদের এই 4 গ্রহের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করবে, আর যা যখন যেখানে খুশি মন চায় থাকবে। আরে ভালো বলেছেন তো। আসলে উপজাতিদেরকে কোনো নির্দিষ্ট বন্দরে আবদ্ধ রাখা ঠিক হবে না। ওরা ওদের স্বাধীন মতো বসতি স্থাপন করবে, আর এই 4 পূর্ণ জাতির চারপাশে ঘুরঘুর 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 করে নিজেদেরকে জ্ঞান গরিমে আলোকিত করে তুলবে। যাক, তাহলে আজকে আমরা একটা ঐতিহাসিক সমস্যার সমাধানে উপনীত হলাম। চলুন আমরা সবাই আমাদের নিজ নিজ স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই। না 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 না, কৃতজ্ঞতা জানানোর আগে আমার একটা কথা আছে। কি কথা? আরে ভাই, এই চট্টগ্রামের পুরোটা এই বৌদ্ধদের দেয়া চলবে না। কেন? আরে ভাই, এই চট্টগ্রামের আদি নাম হচ্ছে ইসলামাবাদ, মানে ইসলামের আমা। তাছাড়া 12 আউলিয়ার পুণ্যভূমি হচ্ছে এই চট্টগ্রাম। সুতরাং কোনো কিছুতে এই চট্টগ্রাম মুসলমানদের হাত ছাড়া করা চলবে না। হ্যাঁ, বললেই হলো না, বললেই হলো, দেওয়া যাবে না। তাহলে তাহলে ওই পাহাড়পুরটা আমাদের দিয়ে দিন না। ওখানে এখনো আমাদের রাজত্বের চিহ্ন আছে, সেই রাজত্ব আমরা আবার প্রতিষ্ঠা করতে চাই। অসম্ভব। হ্যাঁ, বললেই দিয়ে দিতে হবে? হ্যাঁ, এটা কি মগের মূল্য থাকে? ওই সীতাকুণ্ডে আমাদের সীতা মায়ের চিহ্ন এখনো জীবন্ত, তাই ওখানে আমাদের অধিকার আছে। দরকার হলে অধিকার আদায়ে আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাবো। তাহলে উত্তরবঙ্গে আমাদের হক আছে। হ্যাঁ, ওই কুষ্টিয়ার লালন ফকির আমাদেরই লোক। কে বলেছে? না, 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 অসম্ভব অসম্ভব। এই ধরনের একদমই সিদ্ধান্ত কোনো মতো মানা চলবে না। দেখেন দেখেন দেখেন, এই 14 কোটি জনগোষ্ঠীর এই ভূখণ্ডে ম্যাপ কোথায় গেল? কোথায় গেল? এইটা নিশ্চয়ই এই বেটা বজরং বলির কাজ। ও জাদু টুনা মেরে আমার এই পুণ্যভূমি গায়েব করে ফেলেছে। আচ্ছা, জিহাদি। এতক্ষণে বুঝলাম তোমার ফন্দি। কি বন্দি কি ওই বন্দি? পাগলা ফকিরের পড়া পানি খাইয়ে আমাদেরকে সম্মোহিত করে এই পৃথিবী তুই গায়েব করে ফেলেছিস। না 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 না, এটা এই বেটার কাজ, এই চীনা বুদ্ধির কাজ। হায় 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 রে, আমরা অসহায়ের শেষ পর্যন্ত এই চীনা পলিটিক্সের শিকার হলাম। ভারী আমার অসহায় না, ও হচ্ছে দুমুখ স্বাধীন করা। ও তেজস্ক্রিয়তা ঘটিয়ে আমাদের সবার চোখে ধুলো দিয়ে এই যাদের পুণ্যভূমি আজও বলে ফেলে। হায় 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 হায়, এই বেটা আমার জমি হজম করে ফেলেছে। বেঈমান যারা ভাবুন, বুঝে নিন, সময় থাকতে সংশোধন হোক, নইলে প্রস্তুত হোক। বাংলা বড় খারাপ জায়গা। এদেশের মাটিতে খাদ্যশস্যের বাম্পার ফলনের পাশাপাশি পাকিস্তান প্রেমীদেরও বাম্পার প্রজনন হয় প্রতিযোগিতা দিয়ে। না, এ কোনো তুচ্ছ জীবনের হুমকি নয়, অনেক বড় মাপের হুমকি, ইতিহাসের হুমকি। লতিফালের নাম কিভাবে নেবে বাঙালি? টাইটানিকে লোকে কি বলবে? হাবাবুদ্দিন কিভাবে এলেন আর কি দিয়ে গেলেন? দেশটা ডেনমার্ক নয়, তবুও তিনি করুণ হ্যামলেট। বঙ্গবন্ধু তোনায় বোধ হয় সেদিন হাবাবুদ্দিনের ভাষণ শুনতে শুনতে জুলিয়াস সিজারের উক্তিটি করেছিলেন। ব্রুটাসকে হন্তরকদের দলে দেখে সিজার সেদিন বলেছিলেন, দাও টু ব্রুটাস। ওরা তো গেল ব্রুটাস ভিক্টর ইমানুয়েল হিন্ডেনবার্গের দলে, ইতিহাসের আস্থা করে, কিন্তু এই দেশটাকে ঠেলে দিল চরম নির্যাতনা সন্ত্রাসের কবলে। তা কোথাও কোথাও 71-এ উন্মত্ততাকে হার মানিয়েছে। তবুও বলবো, আমাদের গাইতে হবে কি আনন্দ আকাশে বাতাসে। আর সেই আনন্দে ভাসতে ভাসতে জাতি দেখলো বাংলাদেশের সংবিধানের প্রণেতা, মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং তথাকথিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজ্ঞের মানবতাবাদিতা দেখে বিস্মিত হলাম। সশস্ত্র ক্যাডারদের হিংস্র উন্মত্ততায় শত শত বিবেক বরছে, ধর্ষিত হয়েছে রক্তাক্ত বাংলায়। গ্রামের পর গ্রাম জনপদ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে ওই সকল সন্ত্রাসীরা। মানবতার এই বর্বর লক্ষণ কি চোখে পড়লো না ওই প্রখ্যাত আইনজ্ঞের? আবার দেখবার জন্য আর বিশ্ববাসীর চোখের সামনে তুলে ধরবার জন্য তাকে আফগানিস্তান যেতে হলো। তিনি কি পারতেন না? তিনি কি পারতেন না উপদ্রুত এলাকায় গিয়ে অসহায় অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়াতে? তিনি কি পারতেন না 71 পরবর্তী নৃশংসতম হত্যাকাণ্ডের কথা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে? নিজ দেশে যেখানে মানবতা ধর্ষিত হচ্ছে সেখানে তাকে আফগানিস্তান যেতে হলো মানবতার লাঞ্ছনা খুঁজতে। আহারে মানবতা প্রেম। আকাশের নীলিমা এখনো হয়নি ফেরারি, শুদ্ধাচারী গাছপালা আজও সবুজের পতাকা ওড়ায়, ভরা নদী কোমর বাঁকায় তন্নি বেদিনীর মতো। এ পবিত্র মাটি ছেড়ে কখনো কোথাও পরাজিত সৈনিকের মতো সুধাংশু যাবে না। সেই সুধাংশু
বার্ধক্যের কারণ দেখিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি হতে নিজের নামটা সরিয়ে নিলেন। বার্ধক্যে তিনি এতটাই ঘায়েল যে নিজের মামলা সাক্ষীটা পর্যন্ত দিতে যেতে পারলেন না। আর এদিকে আসামিরা পেয়ে গেলেন বেকসের খালাস। আহারে আহারে দেশ প্রেম। হ্যাঁ, প্রেম 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 আর প্রেমে বাংলা একেবারে বৃন্দাবন। তাই বাংলাদেশ নামক বৃন্দাবনের কোথাও কোনো সন্ত্রাস নেই। হ্যাঁ, দেশের কোথাও কোনো সন্ত্রাসী নেই। মানুষ কত সুখে আছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুমোচ্ছে, কোনো কাজকর্ম করতে হচ্ছে না। এর আগে এত সুখে বাংলা থাকেনি, যখন যা ইচ্ছে বাংলা তাই করছে। যেই মাত্র চমৎকার সুরের ভাষণ বাংলা শুনতে পেল, কেউ সন্ত্রাস করো না প্লিজ, সাথে সাথে বাংলা কেমন ঠান্ডা, কোথাও কোনো উত্তেজনা নেই। আহারে, এবার হিন্দুদের দুর্গাপূজা হয়ে গেল। শতবর্ষে এমন জাঁকজমকপূর্ণ পূজা হিন্দুরা দেখেনি। হিন্দুরা তো মহা খুশি। ওদের কোনো ক্ষোভ নেই, কোনো অভিমান নেই, কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই। ওরা বড় উদাসীন আর খুবই নিরীহ। ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিলেও রাগ করে না, প্রতিমা ভেঙে দিলেও কাঁদে না। ওরা খুব ভালো। আর যারা একটু আধটু আর অতিরঞ্জিত রক্তারক্তি করে তারা তো অবুঝ। অবুঝ শিশুরা তো কত কিছুই ভাঙে, তাতে গুসা করতে হয়। দেখো তো, গুড ইভিনিং। আমার এই শান্তির বাংলাদেশে কোনো সন্ত্রাস চলতে পারে না, পারবে না। সো কেউ সন্ত্রাস করুন না। উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নের থই থই জোয়ারে উপচে পড়বে দেশের উন্নতি। বঙ্গোপসাগরের মধ্যভাগে ছুঁড়ে ফেলে দাও সকল সন্ত্রাস। এক্সকিউজ মি স্যার, আমাদেরকে শুধু শুধু ব্লেম দেবেন না। তেমন কোনো সন্ত্রাস তো আমরা করিনি। অনেক কষ্ট অর্জিত বিজয়কে জাস্ট একটু সেলিব্রেট করার জন্য 8 মাসের অন্তঃসত্ত্বা চন্দ্রা দেবীকে 10 জনে মিলে সামান্য একটু ধর্ষণ করেছি স্যার। তাছাড়া কলেজ পড়ুয়া মেয়েকে মায়ের চোখের সামনে সারা ধরে, বাবার চোখের সামনে মেয়েকে আর বরিশালের মা মেয়ে বুবুকে একসাথে সকলে মিলে ওই রাত্রিকালীন বিনোদনের মতো সামান্য ঘটনা ছাড়া আমরা তেমন কিছুই করিনি স্যার। আর ওই বৃদ্ধ কবিরাজ সারাক্ষণ কানের কাছে এমন একাত্তর করতো যে শুনতে শুনতে কানটা পচে গেল স্যার। শেষে শালাকে কুপিয়ে দিলাম পরবারে পাঠিয়ে। এখন মুক্তিযুদ্ধের গল্প তোর এই মুজি বাবাকে যত কিছু শোনা গে যা স্যার। সন্দীপের কালিস্তা বাজারের আতিক সওদাগর এই 75 বছর বয়সে এসেও রক্তের কি গরম স্যার, আমাদের বলে কিনা রাজাকার। তাই ওই বজ্জারটাকে উলঙ্গ করে খোলা বাজারে দিন দুপুরে সবার সামনে ঘুরালাম স্যার। এক বরিশালে 51 বছর মুক্তি পাগল মহিলাটি কথায় কথায় শুধু বলতো মুক্তিযুদ্ধ, তাই দিলাম শালির মাথাটা ন্যাড়া করে সব। মালাউনদের ইন্ডিয়া পিরিয়ড দেখলে গাটা জ্বলে যায় স্যার। তাই তো রামপাল, ডলবুড়িয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সন্দীপের গোপাল বৈদ্য আর সন্ধ্যারানীর বাড়িতে হরিলুটের পর সাইনবোর্ডটা টানিয়ে দিলাম, এই বাড়িটি বিক্রয় হবে স্যার। স্যার, সন্দীপের সারিকাইতি ইউনিয়নের বাদাম ডিলারের ছেলেকে হাসি মুখে চা খেতে খেতে, তবে খোদার কসম স্যার, মাত্র একটা গুলিতেই সব শেষ। আর নারায়ণগঞ্জের পাগলার আব্দুল মালিককে কয়টা কোপ দিতে এই বেটা গেল লটকে। ওর প্রাণটা যে এত নরম তা কে জানতো স্যার? স্যার, পূর্ণ খাসপথ মাঝে মধ্যে চাগার মাথা জাগা দিয়ে উঠলো বলে আপনি আমাদেরকে ক্ষমা করবেন স্যার। ওকে 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 বয়স, আমি জানি পুরনো খাসপথে মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে। তবে হ্যাঁ, একটু রয়েছে। আর হ্যাঁ, যখনই হাত নিষ্পিস করবে হাতের সুখ মেটানোর সময় জয় বাংলা ধ্বনি দিতে ভুলো না যেন। মাইন্ড ইট, দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। স্যার, আপনার আদেশ শিরোধার্য। আমরা তো জানি আপনি খুব শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি। ব্যারাকে থাকাকালীন সময় আপনার শৃঙ্খলাপূর্ণ জীবন সম্পর্কে আমরা সকলে অবগত আছি এবং সেজন্য আমরা খুব গর্ববোধ করি। তাই তো স্যার, আমরা খুব সুশৃঙ্খলভাবে পলাশবাড়িতে মালাউনের নাজায়েজ প্রতিমা ভেঙে বাউ ফলে পূজা মণ্ডপে আগুন দিয়ে রাউজানের গজনখানের প্রতিমার মুন্ডু কেটেছি স্যার। তারপর পূর্ণিমা রানীকে নিয়ে আচ্ছা করে মাস্তি করার পর গণেশ মহাজনের বাড়ি থেকে গরুটা লুট করে এনে জবাই করে জাতীয়তাবাদ ইসলামের নামে ফাতাহা দিলাম স্যার। জামাল খানের জনাকীর্ণ এলাকায় বসবাসরত রাজেরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী বেটা রক্ত চক্ষুর সামনে আমাদেরকে 36 বছর মাথা নত করে থাকতে হয়েছে। আমাদের জোয়ান মর্দেরা যাতে কলেজ ক্যাম্পাসে সশস্ত্র ঘোরাফেরা করতে না পারে, দলবাজি করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, সন্ত্রাসের বিস্তার ঘটাতে না পারে, তার জন্য মুহুরী বেটাই ছিল ক্যাম্পাসের অতন্ত্র প্রহরী। নিজের পেটের সন্তানের মতো কলেজ থেকে আগে দেখেছিল স্যার। তার নির্ভীকতা দুষ্ট হয়ে তাকে একবার আমরা কলেজ থেকে বের করে দিই, কিন্তু তার সতীর্থরা তাকে আবার কলেজে ফিরিয়ে আনে বাড়ি অধ্যক্ষ। সেই সুযোগে ওই মুহুরী বেটার দ্বিগুণ উৎসাহে আমাদের ঘাড়ের উপর চেপে বসে। এত ভয় ভীতি প্রলোভন যখন কিছুতেই তাকে দমানো গেল না, তখন আমরা নীল লক্ষ্য অনুযায়ী পূর্ব পরিকল্পিত ভাবে চট্টগ্রামের 8 মার্ডারের কৃতিসাথীকে নিয়ে দুনিয়া জেগে ওঠার আগেই তাকে ঘুম থেকে তুলে সোফায় বসিয়ে মাথায় ক্যানিস রিভলভার ঠেকিয়ে তার খুলিটা উড়িয়ে দিলাম স্যার। সেদিনের
কথা মনে হলেই রাগে আমার মাথা ভো ভো করে ঘুরতে থাকে। সেই মুহূর্তে হাউ ডেয়ার শি! আমি যখন তার কাছে চাদর চাইতে গেলাম তখন সে আমাকে বলে কিনা চাদর দিয়ে বিভৎসতা ঢাকা যায় না। আপনাদের আমলে আমরা কতটুকু নিরাপত্তায় আছি জনগণ তা দেখুক। আমি যখন বললাম সন্ত্রাসী যে দলেরই হোক রেহাই পাবে না, তখন জনতা কিনা আমার উপর দ্বিগুণ্ড সে ফেটে পড়ে, আমাকে জুতা স্যান্ডেল দেখায়। দ্য ব্লাডি সিভিলিয়ানস! আর সেই 90 বছরের স্কাউন্ডেল বিপ্লবী পুরোটা আমাকে বলে কিনা আমি নাকি মিরসরায় দাগ পাড়ার ঘটনাকে মুরগি চুরির ঘটনা বলে চালিয়েছি, আর এটাকেও তা বলবো কিনা। সংসদে আমি নাকি সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে অস্বীকার করেছি, সংসদে অসত্য কথা বলা নাকি অন্যায়। আরে বেটা, তোর কাছে আমাকে শিখতে হবে সংসদে কিভাবে কথা বলতে হয়। স্যার, শান্তি যে আপনার খুবই প্রিয় তা তো আমরা জানি স্যার। দুধ বাদাম মেশানো চকোবারের মতো পুষ্টিকর শান্তির প্রতি যে আপনার কি ভীষণ লোভ তা আমরা জানি স্যার। তাই তো বাজার, টার্মিনাল, শিক্ষাঙ্গন সহ বিশাল বাংলার গলি উপগলি কারাগলি এমনকি পাবলিক টয়লেটগুলো পর্যন্ত আমাদের দখলে নিয়ে এসেছি স্যার। এখন এখানে শুধু শান্তি আর শান্তির বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ স্যার। ফরিদপুর, রাজশাহী, সন্দ্বীপ, বরিশাল, ভোলা, রাউজান, চন্দনা সহ সারা বাংলাদেশে আমাদের প্রশাসনিক 5টা কুত্তার দলকে নিয়ে ঘরে ঘরে 71 কৌশলে বেশ আদর করে দিয়ে এসেছি চুপ থাকার ও মুখ বুঝে থাকার নিষেধাজ্ঞা স্যার। ভেরি গুড, আই এম ভেরি মাচ প্লিজড অন ইউ। হ্যাঁ, এভাবে প্রশাসনিক আদর বিলোতে হবে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে শুদ্ধ করে নিতে হবে প্রতিটি মানুষকে। আরে সন্ত্রাস তো কোনো ইলেকট্রিক সুইচ নয় যে টিপ দিলেই বন্ধ হয়ে যাবে। সন্ত্রাস ছিল, আছে এবং থাকবে। আর অগ্রযাত্রার এই ক্ষণে খুন ধর্ষণের মতো সামান্য ঘটনা নিয়ে আমাদের মাথা ঘামালে তো চলবে না। আর হ্যাঁ, মনে রাখবে, টু নেশন থিওরি নিয়ে কোনো জাতি কখনো প্রসিড করতে পারে না। তাই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ইতিহাসের পুরু পাছায় লাথি মেরে ওয়ান নেশন থিওরি বিশিষ্ট বাংলাদেশী হতে হবে। আর বুকে পবিত্র ইসলামকে নিয়ে যাত্রা করতে হবে নতুন যাত্রা পথে। Yes, sir!